কাল থেকে আন্তর্জাতিক স্তরে ভারতের সেনাপ্রধানের একটি বক্তব্য নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে। তিনি কালকে বলেছেন, আমরা যে সময়ের মধ্যে ঢুকেছি সেই সময়ে এত অনিশ্চয়তা তৈরি হয়েছে যে কালকে কি হবে কেউ জানে না। তিনি হঠাৎ করে বলেন যে ডোনাল্ড ট্রাম্প কালকে কি করবেন তা কিন্তু তিনি নিজেও জানেন না। অর্থাৎ ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আনসার্টেনসি এটা হলো ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ অনিশ্চয়তা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের একের পর এক চুক্তি এবং পাকিস্তান যেভাবে ভারতের বিপক্ষে কড়া অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে ভারতের সেনাবাহিনীও কিন্তু এই অনিশ্চয়তাকে মোকাবিলা করার জন্য প্রত্যেকটি পদক্ষেপে প্রস্তুত হচ্ছে। ভারতের সেনাপ্রধান কালকে কি বলেছেন আমি ছোট্ট একটি ভিডিও দেখাচ্ছি, তারপর এই বিষয়ে ডিটেইলিং আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব কেন সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে ওয়েস্টার্ন মিডিয়া এবং আন্তর্জাতিক স্তরে একাধিক জায়গায় বিশ্লেষকরা রীতিমতো চর্চা করছেন। यही बात कि आगे भविष्य में क्या होने वाला है, भविष्य के चैलेंजेस क्या आने वाले हैं, जिसको हम बुका बोलते हैं। हिंदी में अगर बोलूं तो अस्थिरता, अनिश्चितता, जटिलता और अस्पष्टता। ये चार कुछ ऐसी चीज हैं, अगर आपको सिंपल वर्ड में बोलूं तो आगे आने वाले दिन कैसे होंगे उसके लिए आप और हम किन कर्तव्य विमूढ़ हैं। हमें पता नहीं कल कैसे आने वाला है। ट्रम्प जी आज क्या कर रहे हैं, मेरे ख्याल से ट्रम्प जी को भी नहीं पता होगा कल क्या करने जा रही है। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প কখন কি করবেন কখন কি বলবেন তা কিন্তু তিনি নিজেও জানেন না। তার দেশের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে এবং এত কিছুর মধ্যেও তিনি নিজের এমন একটি ইমেজ বানিয়েছেন যেন এই আনপ্রেডিক্টেবিলিটাই, মানে প্রেডিক্টেবল অ্যাটিটিউডটাই তার আসল সম্পদ। ডোনাল্ড ট্রাম্প কালকে অদ্ভুত এক ঘোষণা করেছেন। নাইজেরিয়ার বিপক্ষে তিনি সেনা অভিযানে ঝাঁপাতে পারেন, এই ধরনের একটি ঘোষণা আমেরিকার পক্ষ থেকে এসছে। আরো শুনলে অবাক হবেন, এই নাইজেরিয়ার সঙ্গে ভারতবর্ষের যত না ভালো সম্পর্ক তার থেকে অনেক গুণ বেশি ভালো সম্পর্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। কিছু মাস আগে আমেরিকার পক্ষ থেকে আমেরিকার জেনারেল নাইজেরিয়া সফরে গেছিলেন শুধুমাত্র নাইজেরিয়ার যে এয়ারফোর্স আছে সেটাকে ট্রেন করার জন্য। অর্থাৎ ভারতের মতোই নাইজেরিয়া ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ একটি বন্ধু রাষ্ট্র, যে রাষ্ট্রের বিপক্ষে আমেরিকা সেনা অভিযানে ঝাঁপাতে পারে এই রকম একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কালকে করে ফেলা হয়েছে। এই মুহূর্তে নাইজেরিয়ার বিভিন্ন ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব চরম জায়গায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন, যেভাবে নাইজেরিয়াতে খ্রিস্টানদের বেছে বেছে ইসলামিক টেররিস্টরা মারছে তার পাল্টা কিন্তু এবার আমেরিকা দেবে। এই স্টেটমেন্টের পর ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি সেই পলিসি নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে। আমেরিকা এটা করতেই পারে যে গোটা বিশ্বে যেখানে যেখানে খ্রিস্টানদের উপর আক্রমণ হবে তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমেরিকা নিতেই পারে, কিন্তু আপনি তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছেন যারা কালকে অবধি আপনার অত্যন্ত ঘনিষ্ঠ একটি রাষ্ট্র ছিল, বন্ধু ছিল, এবং আজকে আপনি তাকে সরাসরি বলছেন আপনি আমেরিকার পক্ষ থেকে নাইজেরিয়াকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেবেন, এমনকি আপনার দেশের সেনাবাহিনী নাইজেরিয়ার উপর আক্রমণ করবে এবং ইসলামিক টেররিস্টদের বেছে বেছে মারবে। এবং আপনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডিপার্টমেন্ট অফ ওয়ারকে তিনি নির্দেশ দিয়েছেন যে নাইজেরিয়ার বিপক্ষে যে কোনো ধরনের মিলিটারি অ্যাকশনের জন্য যেন ডিপার্টমেন্ট অফ ওয়ার তৈরি থাকে। কিছুদিন আগে কলম্বিয়ার সাথেও একই জিনিস কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। যে ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, সেই কলম্বিয়া প্রেসিডেন্টকে তিনি নিষিদ্ধ ঘোষণা করে দেন। কারণটা কি? কারণটা হলো এই কলম্বিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেন এবং হিটলার যেরকম স্বৈরাচারী ছিলেন, ডোনাল্ড ট্রাম্পও এই ধরনের স্বৈরাচারী মানসিকতায় বিশ্বাসী। এই ধরনের একটি স্টেটমেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ভেনিজুয়েলার বিপক্ষে যে যুদ্ধ ঘোষণা আমেরিকা করছে সেখানে ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র কলম্বিয়া যেন আমেরিকাকে সাহায্য করে। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি তা হলো কালকে ভারতের সেনাপ্রধান যে অনিশ্চয়তার কথা বলতে চেয়েছেন সেই অনিশ্চয়তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। এবং আজকে আমার এই ভিডিওটির স্ক্রিনশট আপনারা রেখে দিন যে পাকিস্তান এখন ডোনাল্ড ট্রাম্পের অভিন্ন হৃদয় বন্ধু। যে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তিনি এই বিশ্বের অন্যতম সেরা ফিল্ড মার্শাল হিসেবে আখ্যায়িত করেছেন, সেই পাকিস্তানের বিপক্ষেও এই ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি
বিস্ফোরক কোনো স্টেটমেন্ট দেবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প এই আনপ্রেডিক্টেবিলিটাই, মানে প্রেডিক্টেবল অ্যাটিটিউডটাই তার জিওপলিটিক্যাল যে পলিসি, সেই পলিসির অবিচ্ছেদ্য অংশ করে দিয়েছেন। এবং এখানেই কিন্তু ভারতের সেনাপ্রধান বোঝাতে চেয়েছেন আশেপাশে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সেই অনিশ্চয়তা এবং সেই ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকে মোকাবিলা করার জন্য ভারত কিন্তু সদা প্রস্তুত। দেখুন, কিছুদিন আগে একটি সার্ভে হয়েছিল। এই সার্ভেটি হয়েছিল আটলান্টিক কাউন্সিলের যারা থাকেন সেই সকল বিশেষজ্ঞদের নিয়ে। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এবং সেখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে 2035-এর মধ্যে নিউক্লিয়ার বোম কোন কোন দেশ নতুন করে তৈরি করতে পারে এবং কাদের কাছে নিউক্লিয়ার বোম পৌঁছে যাবে সরাসরি বা তারা তৈরি করবে। 70% বিশেষজ্ঞ মনে করছেন যে 2035-এর মধ্যে ইরান কিন্তু নিউক্লিয়ার কান্ট্রিতে পরিণত হবে। 41% মানুষ বা 41টা দেশ মনে করছে সৌদি আরব খুব দ্রুত গতিতে নিউক্লিয়ার কান্ট্রিতে পরিণত হবে। কেউ কেউ মনে করছেন সাউথ কোরিয়া এবং জাপান, এদের কাছেও কিন্তু নিউক্লিয়ার বোম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বা তৈরি এরা করে ফেলবে। অর্থাৎ 2035-এর মধ্যে জিওপলিটিক্যাল সারফেসে যে একটা হিউজ পরিবর্তন আসছে তা কিন্তু এই সার্ভেতে স্পষ্ট হয়ে যায়। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, এখানে একটি প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি মনে করেন এই মুহূর্তে বা গোটা বিশ্বে সবার আগে নিউক্লিয়ার বোম কে ব্যবহার করতে পারে। ইন্টারেস্টিং ডাটা একটি সামনে আসে, সেখানে সকলেই বলেন সকলের আগে ব্যবহার করবে রাশিয়া। 2 নম্বর যে নাম, তার নাম নর্থ কোরিয়া। 3 নম্বর হলো ইসরায়েল, চায়না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মাত্র 1.6% মানুষ বা দেশ বিশ্বাস করছে ভারত নিউক্লিয়ার বোমের ব্যবহার করতে পারে। অপারেশন সিন্দুরের সময় এই পার্সেন্টেজটা ছিল 3.6, কিন্তু অপারেশন সিন্দুরে ভারত বুঝিয়ে দিয়েছে নিউক্লিয়ার বোমের ব্যবহার ছাড়া, এমনকি নিউক্লিয়ার বোম ব্যবহার করতে পারি কোনো রকম টেস্টিং ছাড়া বা এই স্টেটমেন্ট ছাড়া, যেভাবে ভারত ব্রহ্মোস মিসাইল বা র্যাম্পেজ মিসাইলে পাকিস্তানে ঢুকে কার্যত পাকিস্তানের 11টি মিলিটারি বেস এবং 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে, তাতে ভারতের বিপক্ষে এই ভোট এটা প্রমাণ করে দিচ্ছে যে তারা বিশ্বাস করে যে নিউক্লিয়ার বোম ছাড়াই ভারত শত্রু পক্ষের ঘরে ঢুকে সমস্ত কিছু তছনছ করে দিতে পারে। ফলে 1.6% মানুষ বিশ্বাস করছে ভারত হয়তো আগামী 10 বছরের মধ্যে পারমাণবিক বোমের প্রয়োগ ঘটাতে পারে। সব মিলিয়ে কালকে সেনাপ্রধান যে স্টেটমেন্ট দিয়েছেন অত্যন্ত বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির স্টেটমেন্ট, যেখানে ভারত সমস্ত ধরনের অনিশ্চয়তা সামলানোর জন্য প্রস্তুত তা তিনি বুঝিয়ে দিয়েছেন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কালকে সেনাপ্রধান যখন বক্তৃতা দিচ্ছেন বা কথাগুলো বলছেন তখন ভারত কিন্তু আরবিয়ান সি সিল্ড করে দিল। অর্থাৎ স্যার ক্রিকে অপারেশন ত্রিশূল এক্সারসাইজ মিলিটারি বেস ক্যাম্প মিলিটারি করছে এবং আরবিয়ান সিতে 30শে নভেম্বর অবধি ভারত কিন্তু একাধিক মিলিটারি এক্সারসাইজ করবে। ঠিক যেমন আবার 7 সিস্টার্স অর্থাৎ বাংলাদেশ সীমান্তে ভারতের উত্তর পূর্বেও এই ধরনের মিলিটারি এক্সারসাইজ ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে এবং বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজের ঘোষণা ভারত 2 দিন আগেই ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে যদি আপনারা সামারাইজড করেন পুরো বিষয়টা, একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে প্রত্যেকটি অনিশ্চয়তাকে মোকাবিলা করার জন্য ভারতের সেনাবাহিনী, ভারত সরকার, ভারতের সেনাপ্রধান নিজেদের মতো করে কিন্তু স্ট্র্যাটেজিটাকে বিল্ড আপ করছে এবং গুটিটা সাজাচ্ছে। তা কিন্তু কালকে ভারত ফের একবার বুঝিয়ে দিল এবং ভারত কি করবে এবং ভারতের দিক থেকে কোন অ্যাকশন আসবে সেটাও তো আবার আন্তর্জাতিক স্তরের রাষ্ট্রগুলো বুঝতে পারছে না বলে তারা ভারতকেও আবার কিছু ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল তকমা দিয়ে দিচ্ছে। যাই হোক, ওভারঅল আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম ভারতের সেনাপ্রধানের একটি বক্তব্য যার গুরুত্ব বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের থেকেও কিন্তু বেশি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাপ্রধান যখন কথাগুলো বলছেন তার পিছনে অনেক অঙ্ক থাকে, অনেক সমীকরণ থাকে এবং অনেক ভবিষ্যৎ সম্ভাবনা থাকে। তাই এই ইম্পর্টেন্ট টপিকটি আমি আপনাদের জন্য নিয়ে এলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।